আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সড়ক জনপদ চালক সমিতির সংগ্রামী সভাপতি জনাব আব্দুল হান্নানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করে সড়ক জনপদ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় নারায়ণপুর সংসদকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে এখানে এসে আমি যে একটা বিতর্কের মধ্যে পড়েছিলাম, সেই বিতর্কটা আসলে আমি বোধগম্য নয়। আপনারা জানেন বাংলাদেশ সড়ক জনপদ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ আছে, চলমান আছে। এখান থেকে গোলাম কিবরিয়া দুলাল ভাই ডিপার্টমেন্ট থেকে দীর্ঘদিন চাকরি করে পেয়ারের সমতায় উনি সভাপতিত্ব করে এই ডিপার্টমেন্টের থেকে সরে দিয়েছেন। এর মধ্যে ধারাবাহিকভাবে পরবর্তীতে যাকে ভারপ্রাপ্ত সভাপতি বানানো যায় তাকে সাংগঠনিকভাবে এবং সংবিধান মোতাবেক তাকে ভারপ্রাপ্ত সভাপতি বানানো হবে। খন্দকার কামাল এই ডিপার্টমেন্টে আজকে আসেন নাই। আমি যতটুকু চিনি, আমি যতটুকু জানি, মাস্টারুল থেকে এই পর্যন্ত কর্মচারীর পাশেও থেকেই কর্মচারীর সুবিধা দিয়ে উনি নেতৃত্ব দিয়ে এসেছেন। আজ পর্যন্ত কোনদিন আন্দোলনকে বলতে পারে নাই খন্দকার কামাল 7 লাখ টাকা দিতে, 50,000 টাকা দিতে, 5,000 টাকা দিয়ে কাকে উপকার করেছে, এরকম কোন ঘটনাকে আপনারা দেখাতে পারবেন? আমি মুখে আজকে বলতে পারি, আপনারা জানেন আজকে 160 জন কম্পিউটার অপারেটর নিয়মিত হয়েছে। আমি সাক্ষী 10 লক্ষ টাকা নিয়ে সে লঞ্চ করে চাঁদপুর গিয়েছিলেন তাকে দেওয়ার জন্য। সে 10 লক্ষ টাকার অনুদান সে নেয় নাই। সে বলেছে যতক্ষণ পর্যন্ত এই ডিপার্টমেন্টের ওয়ার্কার এবং মাস্টার নিয়মিত না হবে ততক্ষণ পর্যন্ত আমি খন্দকার কামালকে দিয়ে তোমাদের পক্ষে সুপারিশ করা আমার পক্ষে সম্ভব না। আমি খন্দকার কামালকে চিনি। আজকে বলতে চাই, আমরা যারা নিয়মিত হয়েছি, আমি খন্দকার কামাল যদি আমাদের বিরোধিতা করত, আজকে সেই বিনামূল্যের বদলে আমাদের পরিণত হতো। আজকে আমাদের মামলা বাস্তবায়ন হয়ে আমরা নির্মিত হয়েছি, এই ধর্ম আমরা করতে পারতাম না। রাজি করতে না হতো এবং চিফ ইঞ্জিনিয়ার এবং সচিব যদি রাজি না হতো, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে সে ওয়ার্ড হবে মাধ্যমে আমাদের 20 মামলার ওই ওখানে বাস্তবায়ন করতে হবে। এই ঘোষণা মন্ত্রী মহোদয় দিতেন না। এই মন্ত্রী মহোদয় ঘোষণার মাধ্যম এখানে বিতর্ক ছিল। সেই বিতর্ক কে করেছে আপনারা জানেন। আজকে হয়তো ব্যক্তি সংঘর্ষের কারণে হয়তো কেউ খন্দকার কামালকে বলেন যে আপনি কি করছেন, আমাদের সমস্যা হতে পারে, আমার একটি সমস্যা হতে পারে, তার জন্য সংগঠনকে দায়ী করা যাবে না। সংগঠনের সাংগঠনিক পক্ষে চলবে এবং সাংবিধানিক মোতাবেক চলবে। আমি এখানে একটা কথা বলতে চাই, আমি বহিষ্কারের আদেশটা দেখেছিলাম। বহিষ্কারের আদেশে একটা কথা তিনটা দ্বারা উল্লেখ করে, 3টা দিন উল্লেখ করেছে, নির্বাচন করার জন্য উনি বারবার তাগিদ দিয়েছেন খন্দকার কামালকে। আপনারা নির্বাচন করার জন্য এরকম তাগিদপত্র আপনারা পেয়েছেন? তাগিদপত্র পান নাই। আপনারা যদি আপনাদের নেতা মনোনীত করতে চান, আজকে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সে সম্মেলন করে শ্রমিক কর্মচারী নেতা হওয়া যাবে না, দালালি করে শ্রমিক কর্মচারীদের নেতা হওয়া যাবে না। আপনাদের সাংবিধানিক মোতাবেক একটা নির্বাচন কমিশন গঠন করতে হবে। সেই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, সারা বাংলাদেশের নেতা নির্বাচিত হবে, তারপরে কেন্দ্রীয় সংসদের নেতা নির্বাচিত হবে। নির্বাচনকরণ ছাড়াই রেজিস্টার অফ ইউনিয়ন থেকে আপনাদের কমিটি অনুমোদন করা সম্ভব না, এখন অনুমোদন করবেন না। আপনারা কি সবাই নির্বাচনের পক্ষে আছেন? আমরা নির্বাচনের মাধ্যমে শ্রমিক কর্মচারী নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নির্বাচিত করতে চাই। আমি ঢাকা পান্না দেখে বলছি, এটি কথা বলবো, যেখানে যাই এটি কথা বলবো। নেতাকে চিনতে হবে, নেতাকে জানতে হবে, বিভ্রান্ত তথ্য শুনে কোনো বক্তব্য দেওয়া যাবে না, কোনো উশৃঙ্খল কথা বলে ওই মিটিংকে রাস্তা করার কোনো সুযোগ করে দেওয়া কমিটি উপহার দেওয়ার জন্য
এই বলে আমি আর বিভ্রান্ত করবো না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সর্বজনপদ সরকারি গাড়ি চালক সমিতির সংগ্রামী সভাপতি জনাব হান্নান ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সাথী ভাইরা আমাদের বক্তব্য পালা প্রায় শেষ পর্যায়ে। তবে আমাদের সেক্রেটারি এবং সভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি এবং সভাপতির বক্তব্যের আগে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সর্বজনপদ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের আইন সম্পাদক। উনি শুধু দুইটা বিষয়ের উপর, উনি যেহেতু আইনের বিষয়ে ভালো জানেন, যে বহিষ্কার যে আদেশটা দেওয়া হয়েছে সেটা কি বৈধ না অবৈধ, ওনার মুখ থেকে আপনার শুনবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত সভার সভাপতি ও আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আসলে বক্তব্য সবারই শুনছেন, সবকিছুই শুনছেন, বক্তব্য দেওয়ার আর কিছু নাই। এবং আমাদের যে এক সভাপতি যে বহিষ্কারের চিঠিটা করছেন সম্পূর্ণ আইন বহির্ভূত, আমাদের সংবিধানের পুরোপুরি উল্টা। এলবিআর শেষ হওয়ার পরে উনি কোনো আপনার দায়িত্ব থাকেন না। এবং আপনারা যে প্রশ্ন করছেন যে আপনারা অনেকে প্রশ্ন করছেন যে আপনারা ভারপ্রাপ্ত সভাপতি বানান, একটু জোরে ভারপ্রাপ্ত সভাপতি বানাই নাই। ভারপ্রাপ্ত সভাপতি সংবিধান অনুযায়ী সিনিয়র সহসভাপতি ভারপ্রাপ্ত সভাপতি হয়, অথবা উনি যদি অবাধ্যতা ঘোষণা করে তারপরের জন হয়। তো প্রথম 1 নম্বর সিনিয়র সহসভাপতি উনি অবাধ্যতা ঘোষণা করতে বেসিক্যালি কারণে সংবিধান অনুযায়ী তারপরের জন আমাদের সদ্য বড় ভাই সামন সাহেব বানাইতে হয় না, উনি অন্য চলে আসেন, সংবিধান অনুযায়ী চলে আসেন। আপনারা যারা বলছেন যে আপনারা বানাইছেন, এটা একদম ভুল তথ্য, আমরা বানাইছি, এটা সংবিধান অনুযায়ী হয়ে গেছে। হ্যাঁ, সুতরাং আমি আমার বক্তব্য দিতে আপনারা সবাই সবকিছু শুনছেন। আমরা নির্বাচনে রাজি, আমরা নির্বাচন করতে চাই। নির্বাচনে যেই জয়লাভ করে আমরা তাকেই আমরা এই হলো আমার বক্তব্য। ধন্যবাদ জনাব প্রধান সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সবাই এই জন্য আমরা এইভাবে বড় আকারে আর কি করি না, আর কি সামনে হয়তো আমরা বড় আকারে করব। এখন আপনারা যারা দীর্ঘক্ষণ যাদের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে এখানে বসে আছেন ধৈর্য সহকারে, এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ সর্বজনপদ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের দীর্ঘবী সাধারণ সম্পাদক জনাব কামাল উদ্দিন খন্দকার। জনপদ শ্রমিক কর্মচারী ইউনিয়ন আমার বন্ধুবর সভাপতি জনাব আব্দুল মজিদ, নারায়ণগঞ্জ সড়ক বিভাগের সম্মানিত সভাপতি জনাব ফজলুদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ সড়ক বিভাগের পরীক্ষিত কর্মচারীদের পরীক্ষিত নেতা, সাধারণ সম্পাদক জনাব বকুল ভাই, কেন্দ্রীয় সংসদের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি জনাব শাহরম সহ কেন্দ্রীয় সংসদের অপরাপর নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। দীর্ঘক্ষণ আপনাদের বক্তব্য শুনেছি। মাস্টারের কর্মচারীদের অত্যন্ত দুরবস্থা। মাস্টারদের সবচেয়ে তলানিতে হলো মাস্টারের কর্মচারী। একটা সরকারের বেতন বাড়ে, সুবিধা দেয়, আমার লোকজন কথা বলতে পারে না, সরকারি বাসা পায় না, একটা ভালো জামা কাপড় পরতে পারে না। সেই সময় আমি মাস্টার কর্মচারীদের দুরবস্থা দেখে সারা বাংলাদেশে এই যে আমার অত্যন্ত কাছের ভাই জমায়েতুল্লাহ, তাকে সে আছে, ফরিদ আছে, মুস্তফা আছে, মজিদ আছে, অনেক লোক শহীদ আছে, সবাইকে একত্রিত করে আমি মাস্টার কর্মচারীদের সংগঠিত 4টা ইউনিয়নকে বিঙ্গাইয়া মাস্টার কর্মচারীদেরকে একত্রিত করছি এবং একত্রিত করে মাস্টার কর্মচারীদের একটি সংগঠন আমি দাঁড় করাইছি। সেই সংগঠনের নাম দিয়েছি সরকারি জনপদ কেন্দ্রীয় মাস্টার ছাত্র আবাসন। সেটা করার পরে আমাদেরকে হাজিরা দিত 20 দিন 22 দিন, আমাদের এক এক জেলায় এক এক রকমের বেতন দিত। সেটাকে একটা ইউনিফর্ম ক্যাটাগরিতে নিয়ে আসছি। মাস্টার কর্মচারীরা 30 দিনের বেতন পায়, সেই জন্য মাস্টারদেরকে হোয়াটসঅ্যাপ কেন্দ্রীয় করা হয়েছে, তারা 30 দিনের বেতন আমরা পাওয়া শুরু করছি।
মাস্টার কর্মচারীদের মধ্যে দেখেছি যে অনেক কর্মচারী তারা ডিগ্রি পাস, ইন্টারমিডিয়েট পাস, তারা হয়তো শ্রমিক হিসেবে চাকরি দিচ্ছে, পিওন হিসেবে চাকরি দিচ্ছে, তাদের পদোন্নতির ব্যবস্থা করেছে, তাদের একটি সার্ভিস ফুল করেছি মাত্র 20 টাকা দিয়া। আজকে যেটা সুফল সবাই পাচ্ছে। সেই মাস্টার কর্মচারীদের আন্দোলন সংগ্রাম করতে অনেক কিছু করার পরে তখন আমাদের আনোয়ার হোসেন মঞ্জু আমাদের আওয়ামী লীগের প্রথম দফায় 21 বছর পরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো 1996 সালে, সে আওয়ামী লীগের মন্ত্রী পরিষদের জন্য আনোয়ার হোসেন মঞ্জু সাহেবের পিছনে দৌড়াইতে এক সময় কেন আনোয়ার হোসেন মঞ্জু আজকের যিনি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী ছিল, ওনার সাথে ওনার বাসায় অনেকবার যাওয়ার পরে যেহেতু আমাদের মাস্টার কর্মচারীদের আমরা একটা বই করছি 8,203 জনের একটা বুকলেট করে আমরা মিনিস্ট্রি পাঠাইছি, আমাদের দাবি দেওয়া মিনিস্ট্রি আমাদের ডিপার্টমেন্ট থেকে মিনিস্ট্রি পাঠানোছি। তখন আনোয়ার হোসেন মঞ্জু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে আমাদেরকে 2000 এবং 2001 সালে যাদের চাকরি 13 বছর হয়েছে তাদেরকে ওয়ার্ডচার্জ সংস্থাপন আনয়ন করা হয়েছে। ওয়ার্ডচার্জ সংস্থাপন আনয়ন দেওয়ার করা হয় তখন আমি শ্রমিক কর্মচারীদের দপ্তর আমরা পক্ষে ছিল না। যখনই কম্পিউটার অপারেটরদের কথা আমার আরেক ভাই বলেছেন, কম্পিউটার অপারেটররা আমার বাড়িতে যাইয়া আমার মাকে পর্যন্ত কনভিন্স করছে। চাঁদপুর হইয়া আমি যখন বাড়ি গেলাম আমার মাকে কনভিন্স করছে, আমার মা তাদের জন্য খাবারের ব্যবস্থা করছে, আমার জন্য 10 লক্ষ টাকা নিয়ে গেছে। আমি সেই টাকা আমি নেই নাই। আমি বলছি যে ওয়ার্ডচার্জ কর্মচারীদের পিঠে পাড়া দিয়া আমি যদি কেউ কম্পিউটার অপারেটর থাকে মনে কষ্ট নিয়ে না। আমি নীতির কাছে কোনোদিন আপোষ করি না। আমার বাসায় বিপন্ন গেছিল বাড়িতে, আমার মাকে কনভিন্স করছে 10 লক্ষ টাকা নিয়ে গেছে। আমি শুধু একটি কথা বলছি, কোন অবস্থাতে আমি হোয়াটসঅ্যাপ কর্মচারীদের বিপুর মধ্যে পাড়া দিয়ে এই টাকা আমার জন্য কোনোদিনে আমার জন্য হজম হবে না। আপনারা যে রাখেন 97 সালে যারা মাতা সাহেব আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপে অর্ডার করছিলাম, অনেক বিরোধিতা সত্ত্বেও মাধব সাহেব একটা ব্রিফকেস নিয়ে তখনকার সময় 97 সালে একটা ব্রিফকেসে কি করে একটা ব্রিফকেসে মোটা 10 লক্ষ টাকা নিয়ে আইসা আমাদের আমাদের অবস্থা করাই না, এই টাকাটা নিয়ে সারা জীবন বিপক্ষে কোনদিন কর্মচারীদের বিপক্ষে অনেক ডিস্ট্রিক্টে 97 সালের আদেশে অনেক জেলায় কিন্তু ওয়ার্ডচার্জ হিসেবে কর্মচারী বেতন পায় গেছে। কিন্তু দুর্ভাগ্য হল তখন কর্মচারী ইউনিয়ন নেতারা শ্রমিক ইউনিয়নের বেড়াইছে আমাদের এই আদেশটা বাস্তবায়ন করতে দেয় নাই। কিন্তু না দিলেও যেহেতু আমরা একটা অর্ডার করছি 97 সালে, আজকে 2001 সাল থেকে আমি কিন্তু ওয়ার্ডচার্জ হয়েছি সবাইকে নিয়ে 2 দফায়। ওয়ার্ডচার্জ হওয়ার পরে আমি 2009 সালে আমি যখন সাধারণ সম্পাদক হই, 2009 সালে সাধারণ সম্পাদক মাননীয় প্রধানমন্ত্রীর সবচেয়ে কাছের লোক এবং উনি প্রশাসনটা দেখে, সমস্ত ডিপার্টমেন্টের প্রশাসনটা দেখে। আমি সেক্রেটারি হওয়ার পরে দৌড়ে গেলাম আমরা এইভাবে শরণাপন্ন হইলাম। সারাদিন না খাইয়া উনি একটা 50 বছর একটা স্কুলে 50 বছর একটা ভর্তি উপলক্ষে গেছিল। সকাল 10টার সময় গেছি, 5টার সময় ওই মিটিং শেষ হয়েছে। রোদ্রের মধ্যে সিকান্দার আরো কয়েকজন ছিল, রোদ্রের মধ্যে দাঁড়ানো কিন্তু কখন সকালে দেশ থেকে নামবে পুরা করে বিদায় পাইতেছে সেটা কইরা 5:30টার সময় বিদ্যুতের ডাক পাঠায় এসপি ম্যামের সাথে আমাদের কথা বলার 5 মিনিট কথা বলার সুযোগ করে এসপি ম্যামের সামনে যুক্তি উল্লেখ করেছে না এটা কোনো অবস্থা। আমি অর্গানাইজ ডিপার্টমেন্টের সচিব ছিলাম, আমি ক্যাবিনেট সচিব ছিলাম। এই অনিয়মিত লোক এগুলা মানুষের বাসা বাড়িতে কাজ করে, এগুলাকে কোনোভাবে নিয়মিত করা যাবে না, আর সরকারে টাকা দেবে। যাক অনেক বোঝানোর পরে ঠিক আছে আমি চেষ্টা করবো পরে বলে স্যার আমরা আপনাকে একটা সম্বর্ধনা দিতে চাই ঢাকায়। বলছে না আমি ঢাকায় কোনো সম্বর্ধনা, ওনার ভিতরে যে একটা ইয়া ছিল, চিন্তা ছিল যে ওনার ছেলেকে উনি এমপি বানাবে। ওনাকে সেই ওনার ছেলে কিন্তু বর্তমান জাতীয় সংসদের এমপি, উনি মারা গেছেন। ওনার ছেলেকে এমপি বানাবে, ওনাকে সিরাজগঞ্জের মহামারীতে ওনার একটা পজিশন দরকার, কিন্তু আমরা ছিল রাজনীতি না। সেই ওনার সেই ইচ্ছায় আপনাদের সারা বাংলাদেশের সমস্ত লোকদেরকে নিয়ে আমরা সিরাজগঞ্জে মিটিং করতে গেছি। সেখান থেকে আমি সাধারণ সম্পাদক হওয়ার পরে সেখান থেকে হোয়াটসঅ্যাপ কর্মচারীদের নিয়মিত করার শুরু পদযাত্রা। এই পদযাত্রার পর 2010-এ সেই মিটিংটা করেছি। সেই 2010-এর পরে
ওনার পিছনে দৌড়াতে ওনার বাসায় দৌড়াতে 50 থেকে 100 বার ওনার কাছে গেছি। যাওয়ার পরে 2014 সালে আমাদের একটা প্রধানমন্ত্রীর দপ্তরে ওনার সভাপতিত্বে একটা আন্তঃমন্ত্রণালয় উচ্চ পর্যায়ে একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকের পরে একটা নীতিগত সিদ্ধান্ত কিন্তু ওয়ার্ডচার্জ কর্মচারীদের নিয়োজিত করা হবে। আমাদের একটা প্রধানমন্ত্রীর দপ্তরে ওনার সভাপতিত্বে একটা আন্তঃমন্ত্রণালয় উচ্চ পর্যায়ে একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকের পরে একটা নীতিগত সিদ্ধান্ত কিন্তু ওয়ার্ডচার্জ কর্মচারীদের নিয়োজিত করা হবে। সেটার জন্য আমরা কাজ করতেছিলাম। 2014 সালে উনি সর্বশেষ মাননীয় যোগাযোগ মন্ত্রীর উপস্থিতিতে আমার 2014 সালে সর্বশেষ আমরা এই যে অফিস সহকারী থেকে মোস্তফা আছে, জমায়েতুল্লাহ আছে, তারপরে মারুফ আছে, হামিদ আছে, এরা প্রতিনিয়ত আমাদের চাপ সৃষ্টি করতেছে যে আমরা কম্পিউটার অপারেটর রেগুলার হলো মামলার মাধ্যমে, আমরাও মামলার মাধ্যমে যাবো। কবে কখন এই স্টিমারের সে আদেশ বাস্তবায়ন হয় আমরা জানি না। কোনোভাবে সভাপতি সাহেবকে আমি কোনোভাবে মামলার পক্ষে রাজি করাতে পারিনি। মিটিং এ বারবার দাঁড়াইয়া মামলার বিপক্ষে কথা বলছে। আমি জানি না কম্পিউটার অপারেটরদের পক্ষে উনি ছিল, তারা মামলা ছিল, তারা তাদের থেকে সুবিধা পাইছে, এই কারণে উনি কম্পিউটার অপারেটরের পক্ষে ছিল। আর হাজার হাজার কর্মচারী যেটা সংগঠনের সভাপতি সেটা সেই মামলার উনি বিপক্ষে, এটা কারণ আমি জানি না। আর হাজার হাজার কর্মচারীরা তোমাকে সেভাবে সুবিধা নিবে না। তারা মুষ্টিমেয় 120 জন অথবা 116 জন তারা একটা সুবিধা নিচ্ছে, সেটা তাদের পক্ষে ছিল। আর হাজার হাজার লোকজন বাড়িতে বাসায় দিবে, মামলাগুলো যে উদ্ধার হবে সেই পক্ষ ছিল না, মামলার বিপক্ষে অবস্থা নিয়েছে। কোনোভাবেই ওনাকে আমি মামলার পক্ষে রাজি করাতে পারি। সভাপতি যদি রাজি না হয়, আর উনি রাজি না হওয়ার যথেষ্ট কারণ আছে। উনি রেগুলার আর আমি ওয়ার্ডচার্জ। আমি ওয়ার্ডচার্জ ছিলাম, মাস্টারও ছিলাম। আমি মাস্টারের যন্ত্রণা, ওয়ার্ডচার্জের যন্ত্রণা সম্পর্কে আমি 100% মহাবিদ। সেই সহমত মামলার মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক আর 2667তে মাত্র 1250 মিলে টোটাল 5,500 লোক আজকে নির্বাচিত। তাই বলে আমরা 100% সফল না। তারপরে আমাদের আরেকটা বড় সমস্যা, আজকে দেখতে দেখতে আমাদের মাস্টার কর্মচারীরা প্রায় 15 থেকে 20 বছর যাবৎ চাকরি করছে। আমার কাছে 20 বছর চাকরি করে, হ্যাঁ 20 বছর চাকরি করে এমন লোক আছে, তার চোখের পানি। আমি তো 32 বছর পরে রেগুলার হলাম, তাদের চাকরি তো 20 বছর, তাদের জন্য তো আমাদের কিছু করতে হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আজকে 2018 সালে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক আমাদেরকে চিঠি দিচ্ছে 2018 সালের নভেম্বর মাসের 4 তারিখে। সেই চিঠিতে বলে দিচ্ছে, স্পষ্ট ভাবে বলেছে 2016 সালের পর থেকে বাংলাদেশের কোন রেজিস্টার্ড ট্রেড ইউনিয়নের কমিটি নির্বাচন ছাড়া হবে না। সেটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে মহাপরিচালক এই চিঠিটা দিচ্ছে। আগে তো আমরা কাউন্সিল করতাম, কাউন্সিলের মাধ্যমে আমার নেতা নির্বাচন করতাম। এখন আর 2016 সালের পরে আর নির্বাচন ছাড়া কোন কমিটি করার সুযোগ নাই। এখন ঘটনা হল 2020 সালের 18ই অগাস্ট, যেদিন আমার সভাপতি সাহেবের লাস্ট অফিস, সভাপতি সাহেবের সাথে আমার এই সমস্ত বিষয়ে মামলাটা আমরা এই সমস্ত বিষয়ে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব অনেক দীর্ঘদিনের, কিন্তু সেটা বৃহত্তর স্বার্থে দ্বন্দ্বটাকে আমি দমায় রেখা আমি মানুষের পক্ষে রাত দিন পরিশ্রম করে আজকে 86 সাল থেকে আজকে 2001 সাল পর্যন্ত 35 বছর আমার বউ বাচ্চা ছেলে মেয়েদেরকে সময় না দিয়া আপনাদের পাশে ছিলাম। এবং আপনাদের বক্তব্য উঠে এসেছে যে আমি আপনাদের পক্ষে কাজ করছি কি না। যদি কাজ করে থাকি, আজকে সংগঠনকে সেভ করতে হবে, সংগঠনকে বাঁচাইতে হবে। সংগঠন সভাপতি উনি সবাই মুরব্বী, ওনার যে লাস্ট অফিস, ওনাকে আমি, আমার সাথে আরো কয়েকজন লোক ছিল, ওনাকে আমি বলছি যে আপনি তো চলে যাচ্ছেন, সংগঠনটার একটা সুন্দরভাবে একটা সাজাই দিয়ে রাখেন, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বানাইয়া আমরা একটা নির্বাচনের দিকে যাই। সেই নির্বাচনের মাধ্যমে আমাদের কমিটির পুনর্গঠন হবে। উনি বলছেন আমি তোমার সাথে বলবো, আমি খুব দ্রুত বসেন। এভাবে করতে করতে যেহেতু ওনার এই পিআরএল পিরিয়ডটা, যেহেতু উনি সরকারি দপ্তর থেকে বেতন পায়, পিআরএল সবাই কিন্তু আপনার 1 বছর বেতন, সেই কারণে শ্রম অধিদপ্তর থেকে বলছে যে পিআরএল পিরিয়ডটা চাকরির একটা অংশ। সেই কারণে আমি পিআরএল পিরিয়ড পর্যন্ত অপেক্ষা করছি। কিন্তু উনি পিআরএল পিরিয়ডে যখন শ্রম অধিদপ্তরে আমাদের মধ্যে কিছুটা গ্রুপিং দেখা দিল, শ্রম অধিদপ্তর আমার আগে আমার সংগঠনের কিছু লোকজন শ্রম অধিদপ্তর থেকে আগে যে আমরা নিবন্ধন দিয়েছিলাম সেই নিবন্ধন কিন্তু এখন শ্রম অধিদপ্তর থেকে সরকারি যে প্রেসক্রাইব ফর্ম দিয়ে দিচ্ছে সেই ফর্ম নিয়ে আসে। নিয়ে আসার পর আমি বললাম সভাপতি সাহেব, সেটা ফেব্রুয়ারি মাসের ঘটনা, এই বছরের ফেব্রুয়ারি মাসের ঘটনা। সভাপতি সাহেব আমাদের লোকজন তো শ্রম অধিদপ্তরে যাইয়া ওই
গভর্নমেন্টের ফর্ম নিয়ে আসছে, সম্মতি দপ্তরের ফর্ম নিয়ে সদস্য ফর্ম, এটা তো পাঠাইতে হবে। আমাদের তো নির্বাচন করতে হবে, আমাদের তো মেয়াদ শেষ। আমাদের 18 সালে চিঠি দিচ্ছে, 18 সালে আমরা করতে পারি নাই। 18 সালে কেন করতে পারি না? আমরা 16 সাল থেকে আমরা মামলা মোকদ্দমা জড়াই গেছি। মামলা আমাদের তো প্রথম চাকরি, তারপরে সংগঠন। প্রথম আমাদের চাকরিটা নিশ্চয়তা করতে হবে, তারপরে ট্রেড ইউনিয়ন। আমাদের চাকরির নিশ্চয়তার গুরুত্বটা কম দেয়, তার ট্রেড ইউনিয়ন ক্যাটাগরি করলে কি আমাদের চলবে? আজকে যে সবাই একটু ভালো আছেন, একটু রেগুলার হইয়া পেনশন দিতে পারতেছেন, সুবিধা পাচ্ছেন, সব সুবিধা পাচ্ছেন, আমাদের সমস্ত সুবিধা আসতে হচ্ছে, সেটা আমরা সবসময় চাকরির নিরাপত্তা দিকে, আমার এই সাংগঠনিক জীবন চাকরির নিরাপত্তা থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। ইনশাআল্লাহ আমরা সেটা সফল পাবো। এখন আমাদের দরকার সংগঠনটাকে বোঝা। উনি করা যায় নাই, উনি 2020 সালের 18ই অগাস্ট ওনার বিহারে শুরু হয়েছে। 1 বছর আমরা অপেক্ষা করছি। উনি একটা ব্যাগ দিয়ে কি চিঠি দিল না দিল, আমি সেটা থেকে সেটা আমার কিছু চায় আসে না। আমি কোনো ব্যক্তি বিশেষের সাধারণ সম্পাদক না, অথবা কোনো প্রতিষ্ঠানের একটা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যানের সেক্রেটারি না, আমি একটা সংগঠনের সেক্রেটারি। যদি আমার বিগত 35 বছরের সাংগঠনিক জীবনে যদি কোনো ভুল থাকে, যদি আমি সংগঠনের পক্ষে, মানুষের পক্ষে, যদি কর্মচারীদের পক্ষে যদি কাজ না করে থাকি, আগামী দিনে যে নির্বাচন হবে, আপনারা আমাকে নির্বাচিত করবেন না, কোনো অসুবিধা নেই। কিন্তু সংগঠনটা সংগঠনের জায়গায় চলতে হবে, সংগঠনটা সাংবিধানিক ভাবে পরিচালিত হতে হবে। সংগঠনটা নিয়ে কেউ ছিনিমিনি করে চলবে। আমি কেন ওই যে স্বামী সাহেবের দায়িত্ব দিচ্ছি, গরিব সাহেবের দায়িত্ব দিচ্ছি মামলার জন্য, এই জন্য সভাপতি সাহেব আমাকে অনেক চার্জ করেছে। আর যদি ভাই ওয়ার্কিং সমিতির তরফ থেকে তারা মামলাটা করছে, তারা যেহেতু ওয়ার্কিং সমিতির সভাপতি এবং সেক্রেটারি, মামলাটা সংগত করেন, তারাই পরিচালনা করে। বলছে না, সেটা সারা বাংলাদেশে, উনি আমাকে বলছেন সারা বাংলাদেশে মামলা আমি তরফ থেকে 7,000 লোকের তরফ থেকে আমি মামলাটা বাদ দিয়ে দিলাম। সে বাদ দিয়ে সারা বাংলাদেশ থেকে টাকা পয়সা আসতো, সে টাকা পয়সা অর্জন আমি যাতে উকিলের কাছে টাকাটা না দিতে পারতাম, মানুষ আজকে রাস্তায় ঘুরতো, সেটা অনেক ভালো ছিল, সেটা ছিল আমার ইচ্ছা। কিন্তু আমি সেটা হইতে দিলাম, বলছি না, আমার টাকাটাও যারা মামলা, আমার অফিস সহকারীদের তরফ থেকে 7 জনের মামলা পরিচালনার দায়িত্ব দিচ্ছি, তাদের সাথে তারা মামলাটা পরিচালনা করতে, আমি বাদ হিসাবে তার যেটুক দেওয়ার সেটুকু আমি দিচ্ছি। কোন লোকের কোনো মামলার কোনো টাকা অথবা কোনো বিষয়ে রেগুলার বিষয়ে কোনো টাকা বিষয় আমাকে নিশ্চিত হাত তুলে বলেন না, বলেন তাহলে আজকে কেন 35 বছরের এই সংগঠনের জন্য শ্রম দেওয়ার পর আজকে কেন অর্থ আত্মসাৎকারী হিসাবে আমার বিরুদ্ধে ছিটে আসবে? আজকে আপনারা, আজকে যে লোকটা 35 বছর আপনাদেরকে মাঝখান থেকে আজকে যে নিয়ে আসছে, যে লোকটার অবদান, যে লোকটাকে দিন রাত পরিশ্রম করে, যে যুদ্ধ করা, যে আমার মেরে ছিটে আসবে। আজকে অনেকে সংবিধানের কথা বলে, সংবিধানের বাইরে, সংবিধানের রক্ষক আমি সংবিধানের বাইরে যাইতে পারবো। সংবিধানে যেভাবে বলা আছে এবং সর্বশেষ মাননীয় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়ের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। আমাদের মধ্যে কিছুটা বিরোধ থাকতে পারে, সংগঠনের যখন মেয়াদ শেষ হয়ে যায়, নিজের পথ থেকে উপরে পথে যাইতে পারে। প্রতিযোগিতা থাকা ভালো, কিন্তু প্রতিযোগিতাটা কোনো অবস্থাতে প্রতিহিংসার দিকে নিয়ে না। প্রতিহিংসার দিকে নিলে আপনার ঘর কিন্তু ধ্বংস হয়ে যাবে। যে ঘরের মাধ্যমে আজকে আপনার এত বড় সফলতা পাইলে, সেই ঘরটা আপনার নষ্ট করে দেবেন। সভাপতি সাহেব একটা অকাম করে গেছে, আপনার কি সেই কাজটা করবেন? আপনাদেরকে আর কোনো দাবি নাই। আপনাদের নারায়ণগঞ্জ তো এখন 10-15টা লোক বাকি আছে, যেভাবে হোক তারা মামলা আসতে পারে না, আমার মাস্টারের লোকজন আছে, তাদেরও তো একটা ভবিষ্যৎ আছে, তাদের জন্য কিছু করে দেওয়া যাবে না। আপনি সুবিধাটা নিয়ে ঘরে চলে যাবেন, ঘরটা ধ্বংস করে দেওয়া যাবে, এই ঘরটারে বাইরে সব ধ্বংস করে দেবে, সেটা ঠিক না। সেটা আমি থাকা অবস্থায় হবে না। আমি যতদিন আছি ততক্ষণ পর্যন্ত, আমার চাকরি জীবন শেষ ঘন্টা পর্যন্ত, শেষ মিনিট পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত আমি সংগঠনের পক্ষে কারণ থাকবে। আজকে রেগুলার হচ্ছে আজকে আপনাদের যাওয়া পরে যারা রেগুলার হচ্ছেন, তারা থেকে সমস্ত পদ খালি, তারা থাকবেন, তাদের চাকরি বেশি আছে, তারা বলবেন আমরা তারা অফিস সহকারী আছে, আপন সরকারকে যাবো, প্রধান সভাপতি যাবো, আমাদের এটাই প্রত্যাশা, অনুষ্ঠিত প্রত্যাশা। আমাদের এখনো ট্রেড ইউনিয়ন অনেক কাজ করার সুযোগ আছে। উপর থেকে সমস্ত পদগুলো খালি, নিচের দিকে আমাদের মাস্টার লোকদেরকে ঢুকাইতে হবে। যদি মাস্টারের যোগ্য লোকজন না থাকে, বাইরে থেকে লোক দিতে হবে, এটাই আমাদের কাজ। সুতরাং আমাদের মধ্যে বিভেদ, বিসংবাদ যেগুলো ভুলে যেতে হবে। আমি কারো বিরুদ্ধাচরণ করার জন্য এখানে আসি এবং কারো বিরুদ্ধেও আমি কথা বলবো।
অটো সিস্টেমে বিগত দিনের কর্মকাণ্ডে যদি আপনাদের ভালো মনে হয় যে এই লোকটা সংগঠনের জন্য উপযুক্ত, যত উপযুক্ত, তাহলে অবশ্যই আপনারা আমাকে ভোট দিবেন অথবা আমাকে পাশে থাকবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে দীর্ঘক্ষণ আপনাদের এখানে গরমের মধ্যে আপনাদের এখানে আমাদের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করেছেন এবং সময় দিয়েছেন, সেই জন্য আমি আমার কেন্দ্রীয় সংসদের তরফে সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানি আমি আমার বক্তব্য শেষ করতে চাই। সংগ্রামী নেতা জনাব শাহে আলম ভাই এখন আপনাদের নারায়ণগঞ্জ সড়ক বিভাগ কর্তৃক এই আলোচনা সভার বন্ধু সভাপতি, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং নারায়ণগঞ্জ সড়ক বিভাগের আমার সাথী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সাংগঠনিক কথা যা বলার কামাল ভাই সব বলেছে, আমি শুধু একটুখানি কথা বলি। এছিল গণভবনে তখনকার সেই কোটালীপাড়ার লোকজনের প্রধানমন্ত্রীর একটা সাক্ষাৎকার ছিল, শুধু কোটালীপাড়ার লোকদের। তখনও মানে আমাকে সুযোগ করে দেয় যে আপনার বাড়ি কোটালীপাড়া। সেই কোটায় আমি ওখানে গিয়েছিলাম এবং সেখানে শ্রমিক কর্মচারীর সভাপতি পরিচয় দিয়ে সেই চিঠিটা আমি আবুল হোসেন সাহেবের চিঠিটা মাননীয় প্রধানমন্ত্রীর হাতে ধরাই দিই। ওই প্রধানমন্ত্রী হাতে ধরাই গেলে ওই অ্যাসাইনমেন্ট অফিসার কিন্তু সাথে চিঠিগুলো দিয়ে দেয় এবং পরের দিন ওই যার দপ্তরে সেই দেশে মাঠ করে দেয়। যে এই চিঠির প্রেক্ষিতে যে প্রধানমন্ত্রী দপ্তরের থেকে একটা চিঠি হয়েছিল বিশেষ বিবেচনায় সর্বজন পদের 7,000 কর্মচারীকে নিয়োগ করা হোক, সেই চিঠির ফল ওদিকে যাব না। আমরা সর্বশেষ মামলা করেছি, সর্বনিম্ন টাকা খরচ হয়েছে, সবাই আগে আমরা রায় আছি এবং বাস্তবায়িত হয়েছে। তো তাই যাবো না, এখন আমি সাংগঠনিক দিই। আমি হলাম কেন্দ্রীয় সংসদের 1 নম্বর ভাইস প্রেসিডেন্ট। সংবিধানে স্পষ্ট আছে সভাপতি অবর্তমানে, সভাপতির পরবর্তীতে আমাদের সংগঠন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অবর্তমানে, পরবর্তী সাধারণ সম্পাদক, পরবর্তী সহসভাপতি। এটা কেউ মানলো, কেউ না মানলো, কেউ করলো, কেউ না করলো, এটা কিচ্ছু আছে না। কিন্তু আমি সাংবাদিক সহসভাপতি দায়িত্বে আছি, তাও অধিক আমি গেলাম না। এখন আমার চাকরি আছে আর মাত্র 16 মাস। 16 মাস হলে 4 মাস 3 মাস আছে শুরু হয় শুরুর আগে। যেহেতু আমি আগামীতে আমার প্রার্থী হওয়ার কোনো সম্ভাবনা নেই, আমি চাই আমি যখন দুলাল ভাই এলপি রেখেছি তখন আমি কামাল ভাইকে অনুরোধ করছি, দুলাল ভাইকে অনুরোধ করছি যে আপনারা এই সংগঠনটা আপনাদের দুইজনের হাতে ধরে আজ সংগঠন সারা বাংলাদেশ ব্যাপী বিস্তার হয়েছে। এখন আপনারা যাওয়ার আগে আপনারা চলে যাবেন, চাকরি দিবে সবাই 59 বছর হলে চলে যাবে, এটাই নিউজ। আপনারা চলে যাবেন, আপনার অনুরোধ করি আপনারা একটা সুন্দরভাবে নির্বাচন করেন বা যে করেন একটা কমিটি করে দিয়ে যান, যাতে সংগঠন নষ্ট না হয়ে যায়। সভাপতি আসলে এই কথা কর্মকর্তা এই কারণে কিছু কারণে তার অর্থনৈতিক তার রাজনৈতিক নীতিকে আমি বলতে পারবো না, করেন না। যে কারণে আমি সংগঠনের হাল ধরতে বাধ্য হয়েছি, কেন সংবিধানের শূন্যতা তো থাকতে পারে না। একজন মানুষ মরে যাবে, একজন মানুষ চলে যাবে, চাকরি চলে যাবে, সেটা তো সংগঠন তো সেখান থেকে থাকবে না। একজন আমি যাবো, সে যাবে, সে রিটায়ারমেন্টে চলে যাবে, সংগঠন তো সংগঠনের থাকে, কেউ না সাথে সংগঠন বসে থাকবে না। আর শ্রম অধিদপ্তরে স্পষ্টই হয়েছে নির্বাচন ছাড়া কোনো কমিটি হওয়ার সম্ভাবনা নাই। যে কারণে আমি চাই আমার আর মাত্র এই ডিসেম্বরের মধ্যে সংবিধানে একটা বাধ্যবাধকতা আছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার একটা ইয়ে আছে আমাদের শ্রমিক কর্মচারীর সংবিধানে। আমি চাই সবাই ভেদাভেদ ভুলে আসুন, আমরা একটা নির্বাচন করি, সিলেকশন করে একটা প্যানেল হয়, সেই ব্যবস্থা করি। আমরা এমন কেউ কোনো কথা বলি না যাতে আমাদের আরো বিভাগ হয়ে যায়, আমরা কারোর সাথে কারো ভুল না দেখাতে পারি, তাহলে আমরা যেন কেউ এরকম বক্তব্য না দিই, কোনোখানে যেরকম কথা আমরা না বলি। আমরা চাই আসুন, আমাদের হাতে এখনো সময় আছে, আমরা হোলি নির্বাচনে আসি অথবা সিলেকশনে যান, যে কোনো দিকে আমরা আসি। আমরা চাই আমি চলে যাব, সভাপতির সেক্রেটারি সাহেব চলে যাবে, এইভাবে আস্তে আস্তে আসলে আমরা সবাই এখন 50 জন সবাই বস, আমরা সবাই চলে যাব। পরবর্তী জেনারেশন আছে তারা এই ইউনিয়নে হাল ধরবে। তা আমরা চাই না কর্মচারী না শ্রমিক ইউনিয়নের মতো এরকম শুধু রেজিস্ট্রেশন থাকবে আর লোক থাকবে না।
সেটাও কি ইউনিয়ন আমরা চাই না। আমরা চাই শ্রমিক কর্মচারী ইউনিয়ন সারা বাংলাদেশ ব্যাপী বিস্তৃত আছে, সে এখন আছে, তার ভবিষ্যতেও থাকবে। সেই জন্য আমরা সবাই আসুন, আমরা কারোর সাথে বিলেজ নাই, কারোর সাথে ভেদাভেদ নেই, সবাই মিলে আমরা একটা নির্বাচন করে অথবা যা দরকার যে প্রক্রিয়া হওয়া দরকার আমরা আসি। কিন্তু নির্বাচনের বিকল্প নাই। একটা যদি নির্বাচনের বিকল্প না থাকে তবু এটা নির্বাচন কমিশনের কাছে আমাদের একটা প্যানেল দিতে হবে। সেই প্যানেল ছাড়া শ্রম অধিদপ্তর অ্যাকসেপ্ট করবে না। কাজে আমি এই বলছি, আসুন সব মিলে আমরা এই শ্রমিক কর্মচারীকে বাঁচাই, শ্রমিক কর্মচারী শূন্যতাকে রক্ষা করি, আমাদের এই শক্তিশালী ইউনিয়নকে আমরা আরো কেন রাজনীতি শেষ বলে কোনো কথা নেই। যেহেতু রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই, আসুন আমরা সবাই সম্মিলিতভাবে কেউ কাদা সরুচুরি না করে আসুন আমরা ভবিষ্যতে আমরা যখন একাত্তর এরকম একত্র আমরা সবাই সম্মিলিতভাবে সুন্দর করে আগামী ডিসেম্বরে নির্বাচন হোক, তাও আমরা ডিসেম্বরের মধ্যে আমি একটা শক্ত একটা নির্বাচিত কমিটির হাতে ক্ষমতা দিয়া আমি আমার পক্ষ থেকে সরকারের আমি এগুলো একটা ধন্যবাদ কেন্দ্রীয় সভাপতি তার এই নির্দেশনামূলক বক্তব্যের জন্য। আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আজকের সভার সভাপতি আমার বন্ধু আমাদের জেলা সংসদের সিনিয়র সহসভাপতি জনাব আব্দুল মজিদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এবং আজকের সভার সমাপ্ত ঘোষণা করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ সর্বদলীয় শ্রমিক কর্মচারী ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলার নির্বাচিত আয়োজিত সভায় সর্ব জনপদ অধিদপ্তরের মেয়রমন্ত্রী মানুষের থেকে আন্দোলন করার ব্যক্তিত্ব, যিনি সাধ্যপা বাস্তবায়ন পরিষদের সেক্রেটারি হিসেবে আমার সাথে পরিচয়, সেই থেকে হাঁটি হাঁটি পা পা, মানে কখনো তিনি পিছনে যান নাই, সামনের দিকে অগ্রসর হয়েছেন। সেই ব্যক্তিত্ব মোহাম্মদ কামাল উদ্দিন খন্দকার, পাশে আমাদেরই কাছের বন্ধু, কারণে আমার সভাপতি সেই হিসেবে বলছি, কিন্তু আমার সিনিয়র বড় ভাই, তাকে আপনারা খুব ভালোভাবেই চেনেন, সেই সংগঠনের হাত ধরেছে, এটা ধরা অত্যন্ত উচিত বলে আমি মনে করি। আজকের সভাপতির যে বক্তব্য সে সম্পর্কে আমি গুরুত্ব আরোপ করব না, এই জন্যে আমার এতটা মনস্ক বা মনোবিদ্যা নাই যে আমি কিছু বলতে পারি। তবে সাধারণ সম্পাদক শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের যিনি বর্তমানে আছেন কি নাই এদিকে আমি যাব না, আমি যাব এই ইউনিয়নের প্রতিষ্ঠাতা থেকে, সাধ্যপা বাস্তবায়ন পরিষদের প্রতিষ্ঠাতা থেকে তার সাথে আমার সম্পর্ক, এবং তার সাথে আমি জীবনে বহু জায়গায় গেছি যেটা এখানে উপস্থিত অনেকেই হয়তো বা জানি না। ইনশাআল্লাহ এটা আমি মনে করতে পারি। আর একমাত্র ব্যক্তি আমি মসজিদ সংগঠন দুটা ভাগ হয়েছে, যে জায়গায় একটা মিটিং হয়েছে, মিটিংয়ে আমার নাম ছিল, কিন্তু আমি মিটিংয়ের কোনো কিছু জানি না। মসজিদে আমাকে শ্রদ্ধেয় বর্তমান সংগঠনের সভাপতি উনি আমাকে টেলিফোন করতে তখন বাজে 11টা। আমি বলি আজকে মিটিং, তুমি আমাকে এখন বলো, এই যে একটা কথা। যাই হোক আমি মিটিংয়ে যাই নাই, ওই মিটিংয়ে আমার নাম উঠছে, যেটা জনাব নাজির আহমেদ নিয়ে আসে মিটিংয়ে কিছু তাহলে তুমি এখানে সই করে যাও, তুমি জিজ্ঞেস করো, তারপর আমি সই করি। সেখানে দেখছি যে অমুক মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম না, এখানে তুমি সই করতে পারো, আমি সই করে দিচ্ছি। এটা আসলে সংগঠনকে ভালোবাসলে এটা আমার উচিত হয় নাই বলে আমি মনে করি। এখানে সভাপতি সম্পর্কে জনাব বিগত দিনের ত্যাগী নেতা জনাব মোহাম্মদ কামাল উদ্দিন খন্দকার সাহেব, তার পাশাপাশি মনে হয় আমাদের শামীম ভাই
কতটা আমি জানি না। তবে মিস্টার ফরিদ আজকের তো সংগঠনের পরিচালক সেই হিসেবে বলছি, তিনি হয়তো জানেন। আমি একমাত্র ব্যক্তি মজুদ বলছিলাম, আমি কোন পক্ষে সেটা জানি না। তবে ব্যালটে তো সবাই নাম করবে। আমি সভাপতি হিসেবে মোহাম্মদ কামাল উদ্দিন খন্দকারকে ভোট দেব। সে আমার বিরোধী দলের লোক হইলে আমি এটা বলতে না, এখানে প্রমাণ আছে। আর আজকের সবার সম্মানিত সভাপতি সম্পর্কে আমার তেমন বলার অভিপ্রায় নাই। এই জন্য তিনি অনেক বিচক্ষণ নেতা, অনেক কিছু আপনাদের বলেছেন, তার মধ্যে আপনারা একত্রিত থাকবেন। কারণ তিনি একটা বলছেন নতুন নির্বাচন করে আমি অথবা নিজেদের বসাইয়া সুন্দরভাবে কমিটি করে আপনাদের উপহার দেবে, এতে আমি একমত। এটা অবশ্যই তাকে ধন্যবাদ জানাই, পাশাপাশি সাধুবাদ জানাই। তবে আমার সেক্রেটারি সাহেব সম্পর্কে তো অনেক বলার ছিল, কিন্তু বলতে পারতেছি না। এই জন্য সবাই খুবের দরকার। যাই হোক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া শেখ হাসিনা থাকতে শক্তিশালীকরণ করতে আমাদের সংগঠন জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত সংগঠন, সেই সংগঠনকে সাধুবাদ জানিয়ে এই সংগঠন করার জন্য আপনাদের সবাইকে অনুরোধ জানিয়ে আমি আজকে সবার এখানে মুক্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত